আপনি বিগত 16 বৎসরে কিন্তু এইরকম আওয়ামী লীগ সরকারের বহু ক্রাইসিস আমরা দেখেছি। কই, উনি তো কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করেননি। উনি রাজকীয়ভাবে আয়নাঘর বানিয়েছিলেন, উনি ক্রস ফায়ার করেছেন, উনি বিনা বিচারে হত্যা করেছেন, উনি শাপলা চত্বরে হত্যা করেছেন, উনি 57 জন সেনা অফিসার ওনার সময় হত্যা হয়েছে। এর চেয়ে বড় ক্রাইসিস তো বাংলাদেশ হয়নি, কারোর সাথে তো বসেননি। 16 বছর ক্ষমতায় ছিলেন এবং এই 16 বছরের মধ্যে 12 বছর কিন্তু সবাই তার বিরোধিতা করেছে। যারা আজকে ক্লেম করছে যে এই সরকারকে সহযোগিতা করছে, তো তারা তো 12 বছর ওই সরকারের বিরোধিতা করছে, তারপরে সেই সরকার 15 বছর ক্ষমতায় থাকলো। আর সবাই মিলে আমরা তাকে কোঅপারেট করছি, উনি 11 মাসে হিমশিম খাচ্ছেন। এটা কোন কোঅপারেশন? বহিনা রাজ্জাকি, আপনি শুনছিলেন যে সরকার আসলে কেন পারছে না, আপনি নিজেও বলছেন যে এই সরকার ব্যর্থ হচ্ছে বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যানেজমেন্ট, সে তার সীমাবদ্ধতা কি নিজেই বুঝতে পারছে না, এরকম কিছু যেটি সাকিব ভাই বলছেন যে সীমাবদ্ধতা আছে। এবং দুইজন সহালোচক, দেখেন এই যে সরকারটা, আমি কিন্তু আসলে বিষয়টা আমার কাছে এরকম না যে আই এম ফেভারিং সামওয়ান অর আই এম ডিসফেভারিং সামওয়ান। আমি যেটা ফিল করি আমি সেটা বলছি। এই সরকার কিন্তু মাত্র 26 জন লোক, আমি জানি না 26 জন বোধহয় সম্ভবত এই উপদেষ্টা, মাত্র 26 জন লোক। এই সরকার বিশেষ সহকারী দিয়ে মানে 40, ঠিক আছে 50 জন, 50 জন। এই 50 জন লোক যখন দায়িত্ব নেয়, মানে সবাই যখন দায়িত্ব দেয় তাকে, ইনফ্যাক্ট বঙ্গভবনে বসে 3 বাহিনী প্রধান বলেন, রাজনীতিবিদ যারা আছে, সাকিব ভাইটাই সহ, এই পুতুলরা বা তাদের রাজনৈতিক দল সবাই তো ওখানে গেছে, গিয়ে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে। এবং এই যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তখন দেশটার অবস্থাটা কি, অবস্থাটা রিয়েলিটি ভাবতে হবে। আমাদের কিন্তু পিছনে আরও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, টাইম টু টাইম নির্বাচন হয়েছে। শাহাবুদ্দিন সাহেবও নির্বাচন দিয়ে গেছেন, লতিফুর রহমান সাহেব নির্বাচন দিয়ে গেছেন। তাদের টাইমটা ছিল কীরকম, একটা সাজানো বাগান, তার ভিতরে মাত্র সরকারের লোকগুলো নাই, আর বাকি সব কিন্তু ঠিক ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাইতুল মোকাররমের খতিব, বিচারক, পুলিশ সব কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল। ওনারা বৈশা শুধু নির্বাচনটা দিয়ে চলে গেছেন। এবং কি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়েছিল যে তোমরা বৈশা নির্বাচনটা দিয়ে যাবা। আর ওনাদেরকে যখন বসানো হয়েছে, ওনার তত্ত্বাবধায়ক সরকারও না, ওনার নির্বাচিত সরকারও না, ওনাদেরকে বসে একটা রেফারেন্স দিয়ে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, যেই সরকার সংবিধানে নাই। যে সরকার সংবিধানে নাই তাকে আমি সংবিধানের ভিতরে ঢুকাবো কি করে? নাম্বার 1। নাম্বার 2, তার মেয়াদ কি ছিল, তার কার্যক্রম কি ছিল, যে আপনি কি কি করবেন সেটা কি তাকে বঙ্গভবনে বলা হয়েছিল? বলা হয়নি। যাই হোক, তারপরে পরিস্থিতিগত কারণে উনি বলছেন আমি জুনের মধ্যে, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি হলে আমি জুনের মধ্যে চলে যাব নির্বাচন দিয়ে। এখন আসেন, আপনি সরকার যেই হন না কেন, শেখ হাসিনা সরকার কিভাবে চলছে? আমি শেখ হাসিনা সরকার রেফারেন্স দিব এই কারণে, উনি তো পতিত হয়েছেন। উনি কিভাবে চলছেন? পুলিশ লোক মারুক, আর্মি লোক মারুক, গার্জিয়ান কে ছিল? সরকার স্বয়ং। শেল্টার ছিল সরকার স্বয়ং। তোমরা যা কিছু করো নো প্রবলেম, শেল্টার স্বয়ং। এই যে, তার মানে প্রশাসন ছাড়া আপনি চলতে পারবেন না। বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, ফাইনালি কিন্তু আপনার প্রশাসনকে বলতে হয়েছে উই আর নো মোর উইথ ইউ, তারপরে সরকার নামছে। এর আগ পর্যন্ত কিন্তু প্রশাসন যতক্ষণ কোঅপারেট করছে, সরকার রিজাইন দেয়নি। সেটা এরশাদ সাহেব বলেন, 111 বলেন, যেটাই বলেন, ইনের সরকার, অর্থাৎ আর্মি যখন বলছে, যেমন এই পতিত সরকারের সময়, তার মানে প্রশাসন এক সময় যখন রিফিউজ করে, তখন তাকে গুটাইতে হয়। আন্দোলনটা তৈরি করে রাজনীতিবিদরা, মানে এক্সিকিউশনে ফাইনালি তাদেরকে লাগে। এখন আসেন, ফখরুদ্দিন সাহেব সরকার ছিলেন, আমি সামরিক সরকার বাদ দিলাম, ফখরুদ্দিন সরকার যখন ছিলেন তখন তার পাশে ছিল কি? তখনকার আর্মি চিফ, মাটি কাঁপত, সেনা সমর্থিত বলা হতো যে। হ্যাঁ, আবার ইউনূস সাহেব তার পাশে কে আছেন? সেনা প্রধান। উনি কি বলছেন? নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তাই ফখরুদ্দিনের পাশে যখন মইনুল আহমেদ ছিল তখন মাটি কাঁপত, কিন্তু ইউনূস সাহেবের পাশে যখন বর্তমান আর্মি চিফ আছে, মাটি কাঁপছে না। সেনা বাহিনী মাঠে আছে, আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কাঁপছে না। আপনি রুটিন কাজ কেন করবেন না? সচিবালয়ের ওয়াল টপকে কেউ ঢুকতে পারবে না, এটার জন্য তো স্পেশাল অর্ডার লাগবে না। আপনার রুটিন কাজ করতে হবে। এই রুটিন কাজ হচ্ছে না কেন? আপনি কোথায় রুটিন কাজটা হচ্ছে? 2 নম্বর আসেন, যেমন সাকিব ভাই বললেন, এই সরকার ব্যর্থ হলে ডেফিনেটলি আমরা ব্যর্থ হব। জি, এই সরকার যদি ব্যর্থ হয়, 1 নম্বর, যদি এই সরকার ব্যর্থ হয়, যেহেতু আমরা ব্যর্থ হব,
তাহলে নির্বাচন পর্যন্তই এই সরকারকে যদি রাখতে হয় তাহলে তো নির্বাচন পর্যন্ত তার কোঅপারেশন দরকার, যেগুলো আমি বলছি করছে না। দেখেন, সংকটে সংলাপ, আপনি সংকট হইলেই তো সংলাপ করবেন, এবং সংকটে সংলাপ করতে যিনি চান সেটাকে আমরা পজিটিভ দেখতে চাই। যেমন ধরেন, আপনি মোবাইল ফোন যদি ডিস্টার্ব না করে আপনি তো মেকানিকের কাছে নেবেন না। স্বাস্থ্যে যদি আপনি ট্রাবল ফিল না করেন, নট গো টু এ ফিজিশিয়ান। তো উনি সংকটে পড়লে যাবে। বাট প্রশ্ন হচ্ছে এই, উনি একজন অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল পারসন, বাট হি ইজ ডিলিং উইথ দ্য পলিটিশিয়ানস। এবং লাস্ট 11 মান্থস উনি পলিটিশিয়ানদের সাথেই ডিল করছেন, এবং উনি অনেকগুলা ক্রাইসিস নিয়ে আলাপ করতেছেন এই বাংলাদেশে। প্রথম কথা হইল যে আপনি রাজনীতি বা পলিটিক্সের উদ্দেশ্যটা কি? পলিটিক্সের উদ্দেশ্য কি দেশের রাজনীতি করা? শুধুই রাজনীতি করবেন? দেশের স্বার্থে মঙ্গল যদি আপনি চিন্তা করেন, তার মেনি ওয়েজ, যে মঙ্গল কামনা কইরা রাজনীতি মানে একটা দর্শন যদি দেন, সেটা যদি আমি ক্ষমতায় নাও থাকি, অ্যান্ড ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল, ইট ক্যান বি অ্যাকসেপ্টেড বাই এনিবডি। তো ইউনূস সাহেব তো একটা বিরাট সংকটে আছে ফ্রম দ্য বিগিনিং। হি ইজ এ নন পলিটিক্যাল পারসন। হোয়াট কোঅপারেশন হি হ্যাজ গট ফ্রম দ্য? সব রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করেছে। সেটাই যদি সব রাজনৈতিক দলের সমর্থনের বিষয়টা আনেন, কখনোই পারবেন না। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই যে সরকার ব্যর্থ, অ্যাবসলিউটলি ব্যর্থ, আমি বলতে চাই এই সরকার ব্যর্থ, এবং ব্যর্থ আমরা সবাই কোঅপারেট করতেছি, তারপরে সে ব্যর্থ। 2 নম্বর, যেহেতু তার কোনো দায়িত্ব নাই, সে কিন্তু কোনো দলের কিছু না। নির্বাচন না দিয়ে গেলে কি হবে? আমি কথার কথা বলছি, উনি যদি ব্যর্থ হন, আমি নির্বাচন দিতে পারলাম না, তাতে কি হবে? সবাইকে ডেকে বলবে আমি পারলাম না, somebody will take over, hand over করলে somebody will take over and it may go another 2-3 years in the long run. আমি বলছি না এটা হবে না, যদি না হয়, আমার তো কোনো কমিটমেন্ট নাই। নাম্বার 3 আসেন, সরকার ক্রাইসিসের সময় তাদেরকে ডাকেন, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, ডাকা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ডাকলে 2-3 মিনিট সময় পাই, সাকিব ভাই যেমন বললো, হুইচ ইজ নট সাফিসিয়েন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো বাইরের থেকে কন্টিনিউয়াস তাকে অ্যাডভাইস দিতে পারি, ইউ ডু দিস ওয়ান, ইউ ডু দিস ওয়ান, ইউ ডু দিস ওয়ান। বাধাটা কোথায়? এবং ইফ এনিথিং গুড যদি ভালো থাকে, হোয়াই ইট উইল নট বি অ্যাকসেপ্টেড? আমরা তো এই যেখানে পুতুল কথা বলছেন, উনি কথা বলছেন, ভালোটা তো আমি অ্যাকসেপ্ট করবো। সুতরাং আমার কাছে মনে হয় অবশ্যই ক্রাইসিস টাইমে ডাকে যাবে, কিন্তু অ্যাডভাইস তো কন্টিনিউয়াস প্রসেস রাখতে পারে, যেমনিভাবে বিচার একটা কন্টিনিউয়াস প্রসেস বলা হয়। সুতরাং এই অ্যাডভাইসটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, সবার অধিকার আছে গুড অ্যাডভাইস দেওয়ার। রাজনৈতিক দলগুলো কি সবসময় এই ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসেবে এই কাজ করছে? দেশের যে কোনো ক্রান্তি লগ্নে এগিয়ে গিয়ে তারা নিজে থেকে দায়িত্ব ভারটা ঘাড়ে তুলে নেবে, সেই জায়গা থেকে বর্তমানে বাংলাদেশে একটি সরকার আছেন, ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে, ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানান বা পরামর্শ করে সেভাবে স্টেপসগুলো নেন, দিস এ গুড প্র্যাকটিস বলেই আমি মনে করি। এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চর্চাটা ভালো চর্চা বলে আমি মনে করি। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি তখনই ডাকছেন যখনই মনে হচ্ছে যে আমি একটু বোধহয় দোটানায় পড়ে যাচ্ছি, একটু দোলাচলে পড়ে যাচ্ছি। তো আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় কি, যে দেশের সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট একটা ক্রাইসিস মোমেন্টে কোন জায়গাটাতে আমার প্রায়োরিটি দেওয়া উচিত। একটা ক্রাইসিস যখন ইভলভ হয়, যে ঘটনাটার প্রেক্ষিতে আমরা আজকে যে কথা বলছি, আমার খুব খারাপ লাগে যে এই যে আমি কথা বলছি, নির্লজ্জের মতো 2 দিন পর আমরা এগুলো ভুলে যাব। এটা নিয়ে আমরা কিন্তু আর কথা বলবো না, আপনারাও টকশোতে আমাদেরকে ডাকবেন না, আমরাও গিয়ে কথা বলবো না। নতুন কোনো ইস্যু আসবে, সেই ইস্যু নিয়ে আমরা আবার বসে বসে কথা বলবো। কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিন্তু আর হবে না। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো, একটি দুর্ঘটনা ঘটলো, একটি বিমান একেবারে একটা স্কুলের ভেতরে গিয়ে ঢুকে এটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেল, আমাদের ফুলের মতো বাচ্চারা মৃত্যুবরণ করলো। আমার সন্তানও সেখানে থাকতে পারতো। যে বাবা মার সন্তানরা গেছে, তারা কি করে এটাকে নিচ্ছে এটা আমি জানি না। আসলে এটা মানসিকতা কি করে হয় আমরা ভেবেই, যেটা আমরা রাতে ঘুমোতে পারছি না প্রত্যেকে। এখন দেখেন, এই যে দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনাটা তো কোনো না কোনো কারণে কারো না কারো দায়ী থাকা উচিত ছিল। আমরা কিন্তু আলোচনা কি নিয়ে করছি, যে ওখান থেকে সরে এসে সচিবালয়ে হামলা হলো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ হলো, আমরা কিন্তু ওখানে নেই। আমাদের 2 উপদেষ্টা অবরুদ্ধ থাকলো,
একটা মব কালচার চলে এসছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসছি, কথা বলছি, কিন্তু এই যে দুর্ঘটনাটা যে ঘটলো এর পেছনের কাহিনী নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। এরকম দুর্ঘটনা বহু ঘটে বাংলাদেশে। রানা প্লাজা ঘটেছে, কিছুদিন আগে বেইলি রোডে যেটা ঘটনাটা ঘটলো, মানুষ খেতে গেছে পুড়ে মারা গেল, কি হয়েছে সেটা নিয়ে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। যে বললাম যে নির্লজ্জের মতো দুদিন পর আমরা সবাই জিনিসগুলো ভুলে যাব। সো এই বসাটা যদি শুধুমাত্র ফর্মালিটি না হয়ে যদি বসার সত্যি সত্যি কোনো ইম্প্যাক্ট থাকে, সেটা আসলে কাজে দেয়। যে আমি এখন মনে করছি যে ঠিক আছে, আমাকে একটু দেখাতে হবে যে আমি কিছু কাজ করছি। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসছি, সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে বসা হয় না। ইনিশিয়ালি উনি হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসলেন, আজকে আবার 13টা দল নিয়ে বসেছেন। এখন আলোচনা একটা হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তার মাঝখানে কিন্তু অনেকটা পানি গড়িয়ে গেছে। আস্থার সংকট তৈরি হয়েছে অনেক আগে, যে সংকটটা এখন কিন্তু অনেক দূর চলে গেছে। যে আজকে যত ধরনের কোয়েশ্চেন উঠছে এই গভর্নমেন্টের উপরে, শুরু হয়েছে কি নিয়ে যে লাশ গুম হয়েছে, হিসাব ঠিক মতো মিলছে না, এই বিশ্বাস করতে পারছে না, কারণ এই যে আস্থার জায়গাটা তো নেই। 1 বছর আগের সরকার, 1 বছর আগের বৈষম্য বিরোধী স্টুডেন্ট, 1 বছর আগের আন্দোলন, আর 1 বছর পরে এই সিনারিও কি হওয়ার কথা ছিল না। সো আমরা যদি শুধুমাত্র আস্থার জায়গাটাতেও থাকতাম, তাও কিন্তু বলতে পারতাম যে সাকসেসফুলি ওনারা অনেক কাজ করছেন। সো এই যে বসাগুলো যে একেবারেই 11th আওয়ারে গিয়ে এখনই বসে কিছু একটা করে ফেলছে, এটা খুব বেশি কাজে দেয় বলে আমার মনে হয় না। বাট আলোচনাটা জারি থাকা উচিত, যে কোনো ক্রাইসিস মোমেন্টে সবার আগে আমার দেশের স্বার্থটা দেখা উচিত, এবং কি কারণে ঘটনাগুলো ঘটছে আমরা রোগ নিয়ে আলোচনা না করে উপসর্গটা নিয়েও আলোচনা করা খুব জরুরি। সরকার তার নিজের স্বার্থেই করছে কিনা, সরকার তার নিজের আস্থাহীনতার জায়গায় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এক ধরনের রাস্তা ফিরিয়ে আনতে চায় কিনা? সরকার একটা কনফিডেন্সের জায়গায় যেতে চাচ্ছে যে আমরা যেটা করছি রাজনৈতিক সকল দলের নেতৃবৃন্দ নিয়ে, প্রতিনিধি নিয়ে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে করছি। বিষয়টা আসলে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেরকম না। সিদ্ধান্ত তো আমরা বিভিন্ন আমাদের দেশের অনেক বড় বড় মাথা আছেন, ব্যক্তিত্ব আছেন, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য গত 2 দিন ধরে স্টেটমেন্ট করেছেন। সরকারের ভেতরে একটা সরকার আছে, কে চালাচ্ছে আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। আমাদের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের যে অপসারণে যে বিষয়টা ঘটলো, যে শিক্ষা উপদেষ্টা বলছে যে সচিব আমাকে সিদ্ধান্ত নিতে দেয় নাই। সো এই বিষয়গুলো হয় কি, যে যখন সামনে চলে আসে তখন গভর্নমেন্ট তো ভোলাটাইল, বোঝা যায় যে টালমাটাল, কোঅর্ডিনেশনের চরম অভাব। যখন আজকে আমাদের লাইমলাইটে আসার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার, লাইমলাইটে আসার কথা ছিল আমাদের স্বাস্থ্য উপদেষ্টার, তারা ওনারা কোথায়? আজকে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ থাকতে হলো। কেন এই সিচুয়েশন হবে? এই উপদেষ্টারা গত 1 বছর আগে, আপনি আমাদের আসিফ নজরুল স্যারের কথা চিন্তা করেন, উনি আমার ডাইরেক্ট টিচার। উনি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, ওনার ক্লাস আমি করেছি, উনি আমাদের টিচার ছিলেন। তো এখন উনি 1 বছর আগে, আমার মনে আছে যে এই জুলাইয়ের সময় যখন স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেল ডিবি অফিসে, উনি একলা চলে গেছেন ওখানে স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসার জন্য, তারপর আরও অনেকে গেছে। তো আজকে ওই স্টুডেন্টরাই কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখছে। তো এই জায়গাটা তৈরি কেন হলো? একটা এত বড় সুযোগ, একটা এত সুন্দর সুযোগ দেশের মানুষকে যেটা দিতে পারতো এই সরকার, তারা কিন্তু দিতে পারলো না। আলটিমেটলি যেটা হলো যে তাদের আস্থার জায়গাটা অনেক খালি নেমে গেল। আলোচনায় বসেন, একটা কার্যকরী কোনো কিছু আসুক, ফাংশনাল কোনো কিছু আসুক, দেখানোর জন্য কাজ করে তো লাভ নেই এগুলো।